শুভ সকাল, দেখছেন এটিএন নিউজ। সকাল ৯টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি আব্দুল্লাহ আল মাহমুদ। শিরোনামগুলো শুনছিলেন, এবারে পুরো খবর। এভাবে মায়ের বুক খালি হবে তা কখনো চাইনি, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের সুযোগ নিয়ে সারা দেশের নারকীয় তাণ্ডব চালিয়েছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে সাম্প্রতিক সহিংসতায় গুরুতর আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন। রেজন ফয়েজের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে শনিবার সকালে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহিংসতায় আহত ২৭২ জন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রধানমন্ত্রী এ সময় গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। আহতদের অবস্থা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। সহিংসতায় যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আবেগ আপ্লুত শেখ হাসিনা এই সময় বললেন, এভাবে আর যেন কোনো মায়ের কোল কখনো খালি না হয়। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। এ সময় সহিংসতায় আহতদের সুচিকিৎসার নিশ্চয়তাও দেন তিনি। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো, করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। সব দাবি মেনে নেবার পরও কোটা আন্দোলনকারীদের কর্মসূচি বিএনপি জামায়াতের সহিংসতাকারীদের সুযোগ করে দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সেই শাটডাউন শেষ হয় না। কী কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, একটা মানলে আর একটা, আরেকটা মানলে আর একটা। আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো। গত কয়েকদিনে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। এরপর মহাখালীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। হামলার সময় সেতু ভবনের সামনে থাকা যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় নিচতলা সহ কয়েকটি ফ্লোর। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনে ঘটা সহিংসতার নির্দেশনা দেওয়া ধানমন্ডিতে জামায়াত ইসলামের গোপন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সাংগঠনিক বই, দেশীয় অস্ত্র ও শক্তিশালী 11টি বোমা উদ্ধার করেছে সিটিটিসি। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে ভর করে ঢাকা সহ দেশব্যাপী ব্যাপক তাণ্ডব চালায় একটি গোষ্ঠী। ধ্বংস করা হয় সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা। জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। পুলিশ জানায়, অবসর ভবনের 4 তলায় দীর্ঘদিন ধরেই ঢাকার কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। এটা জামাতে ইসলামের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় অফিস হিসাবে এই অফিসটি ব্যবহৃত হয়, এবং এই অফিসে আমরা অনেক আলামত পেয়েছি, এবং এই আস্তানা থেকেই এই সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনের সুযোগে জামাত শিবির ঢাকার শহরে যে তাণ্ডব চালিয়েছে, যে পুলিশকে হত্যা করেছে, পুলিশের স্থাপনায় অগ্নিসংযোগ করেছে, এবং অন্যান্য যে সকল কেপিআইতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, মেট্রো রেল সহ বিটিভি ভবন, সকল নির্দেশনা, সকল হামলার নির্দেশনা সহ সমন্বয় তারা এই অফিস থেকে করেছে বলে আমরা জানতে পেরেছি। অভিযানে শক্তিশালী বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা গেলেও কাউকে আটক করতে পারেনি সিটিটিসি। আমাদের অফিসাররা যারা প্রথমে অফিসে ঢুকেছিল, যে তাদের বাইরে থেকে লাইট দেখেছিল,
কিন্তু যখন তারা ভিতরে ঢুকে তখন সমস্ত লাইট অফ করা ছিল। এ থেকে আমরা ধারণা করি এই অফিসে কয়েকজন ছিল এবং তারা তাদের গোপন আস্তানা দিয়ে হয়তো তারা সটকে পড়েছে, কিন্তু যেই আস্তানা যেখানেই যাক এই তাদেরকে যে কোনো মূল্যে খুঁজে বের করা হবে। এই আস্তানায় পাওয়া নথি থেকে জামাতের বড় বড় অর্থের যোগানদাতাদের তথ্য পেয়েছে সিটিটিসি। এই আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু বড় বড় ডোনার তহবিল দিয়ে টাকা দিয়েছে, তাদের নামধামও আমরা পেয়েছি। আমরা তাদের বিরুদ্ধে অভিযান রাখব। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। চলমান আন্দোলন প্রত্যাহার না করলে জনগণের জানমালের ক্ষতির দায়ভার কোটা সংস্কার আন্দোলনকারীদের নিতে হবে বলে হুঁশিয়ার করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে আগামী মঙ্গলবার পর্যন্ত কারফিউ বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কারফিউ শিথিল থাকবে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শনিবার রাতে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাত 9টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সরকারি বাসভবনে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন পুলিশ প্রধান, ডিএমপি কমিশনার, গোয়েন্দা পুলিশ প্রধান এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানী ঢাকা ও এর আশেপাশে কারফিউ থাকবে আরও 3 দিন। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা আগামী রবি, সোম এবং মঙ্গলবার কারফিউ অব্যাহত থাকবে, কিন্তু এই জেলাগুলিতে কারফিউ শিথিল থাকবে সকাল 7টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত। পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য এবং সাধারণ জনগণের উপরে চলা নৃশংসতার কিছু ছবি দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর দায়ভার কোটা সংস্কার আন্দোলনকারীরাও এড়াতে পারে না। এর দায়ভার কে নেবে? এর দায়ভার অবশ্যই যারা আন্দোলন ডাক দিয়েছিলেন, যাদের থেকে আন্দোলন ডাইভার্ট করে যারা নিয়ে গিয়েছেন, সবারই এই দায়িত্ব নিতে হবে। তা আমরা মনে করি, আপনাদের মাধ্যমে আবেদন জানাই, এই আমাদের ছাত্র ভাইয়েরা যারা নাকি এই আন্দোলন যারা এখনও তারা উইথড্র করেননি, তাদেরকে উইথড্র করার জন্য অনুরোধ করব। এই দায়িত্ব কিন্তু তারা যদি এটা উইথড্র না করেন, তারা এই দায়িত্ব এড়াতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা হেফাজতে কোটা আন্দোলনের যে 5 সমন্বয়কারী আছেন তাদের দেয়া বিভিন্ন তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছেও তারা যোগাযোগ করেছিল, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপদ হেফাজতে নিয়ে আসছি। তারা এখানে এসে আবার কিছু কথাবার্তা বলছেন, অনেকের নাম ঠিকানা বলছেন, যে তাদের আন্দোলন ডাইভার্ট করে নেওয়ার জন্য যারা উস্কানি দিয়েছেন তাদের কথা বলছেন। এইগুলি আমাদের পুলিশ কর্মকর্তারা তাদের থেকে শুনছেন এবং তাদের নিরাপত্তাটা সেই ব্যাপারও খেয়াল রাখছেন এবং যাদের নাম ঠিকানা বলছেন সেইগুলো আমরা আমলে আনছি। আমরা মনে করি খুব শীঘ্রই এগুলি সম্বন্ধে আপনারা জানতে পারবেন। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। আজ থেকে মঙ্গলবার অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2024 উপলক্ষে শনিবার বিকেলে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। রবিবার, সোমবার এবং তারপরের দিন মঙ্গলবার, অর্থাৎ 28, 29, 30 এই 3 দিন অফিস শুরু হবে সকাল 9টা এবং শেষ হবে বিকাল 3টায়। ছাগলকাণ্ডে আলোচিত সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিদেশের সম্পদ খোঁজে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সহায়তা নেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU এর। এর মধ্যে মতিউর এবং তার পরিবারের দেশে থাকা সম্পদ জব্দের কাজ শুরু হয়েছে। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। কোরবানির ঈদের সময় ছেলে ইফাত 15 লাখ টাকা ছাগল কিনতে গিয়ে সামনে আসে বাবা মতিউরের সম্পদের বিষয়। আলোচনায় আসে এনবিআর এর সাবেক কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের বিপুল সম্পদ অনুসন্ধানে নামে দুদক। এরই মধ্যে মতিউর এবং তার 2 স্ত্রী ও সন্তানদের দেশে থাকা বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। অবরুদ্ধ করা হয়েছে বরিশাল, গাজীপুর, টঙ্গী এবং ঢাকার জমি আর পার্ক। জব্দ করা হয়েছে মতিউর ও তার পরিবারের শতাধিক ব্যাংক আর বিও হিসাব। তারা পালাতে পারেন এমন সন্দেহে বিদেশ যাত্রাও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার পরেই আমরা তার প্রতি তার যে সম্পদ যেগুলো পাওয়া গেছে আমাদের দেশে যেগুলো আছে সেইখানে প্রথম ফেজে 1017 ডেসিমেল জায়গা তার ক্রয় করা হয়েছিল এবং সেই একই সাথে বসুন্ধরা এলাকায় একটি ফ্ল্যাট, একটি বহুতল বিশিষ্ট বাড়ি
এবং আরও 2টি প্লট 5 কাঠার এবং ধানমন্ডি এলাকায় একটি ফ্ল্যাট প্রথম ফেজে ক্রয় করা হয়। পরবর্তীতে 116টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় এবং তার বিও অ্যাকাউন্ট 23টি বিও অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। একই সাথে পরবর্তীতে থার্ড ফেজে মোট 137 শতক জমি এবং একটি কমার্শিয়াল স্পেস বসুন্ধরা এলাকায় সেগুলো আমরা ক্রয় করি। মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের বিদেশে টাকা পাচারের গুঞ্জন রয়েছে। এসব তথ্য আমলে নিয়ে এবার তাদের বিদেশের সম্পদের খুঁজে নেমেছে দুদক। প্রচুর অর্থ পাচার করেছেন হুন্ডির মাধ্যমে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে। তা আমরা সেই বিষয়গুলোকে আমলে নিয়েই তার দেশে সম্পদ যেগুলো আছে সেগুলো কালেকশনের তথ্য যাচাই বাছাই করে সেগুলো ক্রয় করা হয়েছে, সেগুলো ফ্রিজ করা হয়েছে। এখন আমরা বিদেশে যেগুলো আছে সেগুলোর বিষয়ে বিএফআইয়ের মাধ্যমে আমরা এমএলএআর এর সহায়তা চেয়েছি। এখন সেগুলোর রিপোর্ট আসা সাপেক্ষে আমরা বাইরের কী কী সম্পদ আছে সেগুলো জানতে পারবো। এছাড়াও আমরা অন্যান্য সোর্স থেকেও যদি আমরা তথ্য পাই সেগুলোর সত্যতা যাচাই সাপেক্ষে আমরা প্রকাশ করতে পারবো। চলতি মাসের 4 তারিখ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, মেয়ে ফারজানা রহমান এবং ছেলে তৌফিকুর রহমান অর্ণবের সম্পদের হিসাব চেয়েছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। নগদ টাকার সংকটে বাণিজ্যিক ব্যাংকগুলো, হাতে টাকা রাখার প্রবণতা সাধারণ মানুষের। পরিস্থিতি সামাল দিতে টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ মনে করেন এই তারল্য সংকট সহজেই মিটবে না। মাহদি সেকেন্দারের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল দেশে টানা 5 দিন বন্ধ ছিল ব্যাংকসহ অর্থ লেনদেনের প্রায় সব মাধ্যম। টাকা না থাকায় বন্ধ ছিল বেশিরভাগ এটিএম বুথও। ফলে ব্যাংকের টাকা থাকা সত্ত্বেও নগদ অর্থের সংকটে পড়ে দেশের মানুষ। এ অবস্থায় ব্যাংক খোলায় বেড়েছে নগদ টাকার চাহিদা। ফলে তারল্য সংকটে ব্যাংকগুলো। সংকট মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করেছে 25,500 কোটি টাকারও বেশি। গ্রাহকদেরও নগদ টাকা তোলার যে একটা বিষয় সেটা, এবং কেউ কেউ জমা দিচ্ছেনও, মূলত এই দিকেই গ্রাহকের আগ্রহ বা চাপটা বেশি। যেহেতু 3 দিন তুলতে পারেনি তারা টাকাটা, এখন হয়তো টাকা তোলার চাপ আমরা একটু বেশি পরিলক্ষিত করছি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাতে আস্থাহীনতার কারণেই মানুষের নগদ টাকা তোলার প্রবণতা বাড়ছে। এই আস্থা যদি নষ্ট হয়ে যায় তাহলে ব্যাংকিং ব্যবসা চলবে। সুতরাং এই আস্থা নষ্ট হচ্ছে তো আন্দোলনের বহু আগে থেকেই। ইনকারেক্ট ব্যাংকিং পলিসির জন্য আমাদের এই ব্যাংকের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। ব্যাংক যে একটা নিরাপদ জায়গা, এখান থেকে টাকা পয়সা রাখা কোনোভাবেই অনিরাপদ না, এই কনসেপ্টই তো নেই মানুষের। ডক্টর সালেউদ্দিন আহমেদের মতে ইন্টারনেট বন্ধ থাকায় বেড়েছে নগদ টাকার চাহিদা। এতে বাড়বে তারল্য সংকটও। বাংলাদেশ ব্যাংক যেটা করেছে যে ব্যাংকের যে ক্যাশ টাকা দিচ্ছে, কিন্তু এটা মোটেও কিন্তু একটা খুব ভালো বিষয় না। লিকুইডিটি প্রবলেম হবে এবং ব্যাংকের লিকুইডিটি না থাকলে ব্যাংক তো ওইদিকে লোনও দিতে পারবে না, অন্যান্য সেবাও দিতে পারে। আর বাংলাদেশ ব্যাংকের উপর ডিপেন্ড করে বা অর্থায়নের উপর রিফাইন্যান্সিং বাংলাদেশের ক্যাশের উপর ডিপেন্ড করলে একটা ব্যাংক চলবে না। এটা মোটেও একটা ফলপ্রসূ পদক্ষেপ না। নগদ টাকা নয়, ক্যাশলেস লেনদেন ব্যবসা সহায়ক বলেও মত তার। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। এবার দেখব আজকের সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতায়। দর্শক, আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতায় আমার হাতে কিছু দৈনিক পত্রিকা রয়েছে। প্রথম আলো আছে প্রথমেই। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কমেছে উৎপাদন ও বিপণন। 11 দিনে গ্রেফতার 9,000। অর্থনীতি ধ্বংস করতে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো হয় বললেন প্রধানমন্ত্রী। রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমকাল, সন্দেহ হলেই আটক, আন্দোলনের ছবি থাকলেই ধরা। দেশের অর্থনীতি পঙ্গু করতে এই ধ্বংসযজ্ঞ, হাসপাতালে আহতদের পাশে প্রধানমন্ত্রী। এবং আরও একটি শিরোনাম আছে, নতুন করে অনিশ্চয়তায় রপ্তানি ও রেমিটেন্স। কালের কণ্ঠ, নিহতদের বেশিরভাগই শ্রমিক, কোটা আন্দোলনের সহিংসতা। 18 থেকে 21 জুলাই 1 লাখ সিমধারী ঢাকায় ঢুকেছিল।
এবং আরও একটি শিরোনাম রয়েছে, প্রধানমন্ত্রী বললেন অর্থনীতি পঙ্গু করে ভিক্ষুকের জাতি করতেই সহিংসতা। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে যে প্রধান শিরোনামটি করা হয়েছে, সহিংসতায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছুটির দিনেও রাজধানীতে অসহনীয় যানজট। এভাবে মায়ের কোল খালি হোক আমি চাই না, বললেন প্রধানমন্ত্রী। আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন। এবং আরও একটি শিরোনাম রয়েছে, সহিংসতার আগে ঢাকায় 1 লাখ সিম ঠোকে পলক। মোবাইল ইন্টারনেট চালু হতে পারে আজ। এরপরে রয়েছে যুগান্তর। ব্যবসা বাণিজ্যে ছন্দ ফেরানোর তাগিদ, দরকার 3 নীতি সহায়তা। মোবাইল ফোনে ইন্টারনেট বন্ধ, ভোগান্তিতে গ্রাহক, সিদ্ধান্ত নিতে বৈঠক আজ। পঙ্গু হাসপাতালে আহতদের দেখলেন প্রধানমন্ত্রী। অর্থনীতিকে ধ্বংস করতে দেশব্যাপী এই তাণ্ডব। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে যে প্রধান শিরোনামটি করা হয়েছে, কোথায় গেল এত আওয়ামী লীগ? সাংগঠনিক নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন, অনেক এমপি মন্ত্রীর লাপাত্তা হওয়া নিয়ে বিস্ময়। সারা দেশে গ্রেফতার আরও সহস্রাধিক। চলছে সেনা টহল তল্লাশি, কারফিউ আরও শিথিল। রবিবার থেকে মঙ্গলবার অফিস 9টা থেকে 3টা, বেড়েছে কর্মচাঞ্চল্য, স্বাভাবিক হচ্ছে জীবন। এরপর রয়েছে কালবেলা। কালবেলার যে প্রধান শিরোনামটি করা হয়েছে, ছাত্রলীগের 3 নেতার ভূমিকা রহস্যময়। 3 সমন্বয়কের টার্গেট ছিল সরকার পতন। আরও একটি শিরোনাম রয়েছে, কালবেলাকে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল, ছাত্র আন্দোলনকে পুরোপুরি রং হ্যান্ডেলিং করেছে সরকার। দেশরূপান্তরের যে প্রধান শিরোনামটি করা হয়েছে, নিহত বেশি সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বললেন উদ্দেশ্য ছিল দেশকে আবার ভিক্ষুকের জাতিতে পরিণত করা। মাঠে সদস্যদের নিষ্ক্রিয়তার কারণ খুঁজছে পুলিশ। আজকের পত্রিকা যে প্রধান শিরোনামটি করা হয়েছে, টার্গেট শিক্ষার্থী ও বিরোধীরা। আজ থেকে 3 দিন অফিস চলবে 9টা থেকে 3টা। সব দাবি মানার পরও শাটডাউন আর শেষই হয় না, বললেন প্রধানমন্ত্রী। বণিক বার্তা যে প্রধান শিরোনামটি করা হয়েছে, আন্তর্জাতিক অর্থনীতিতে আরও চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার পর্যন্ত অফিস চলবে 9টা থেকে 3টা, ব্যাংক লেনদেনে 5 ঘন্টা। দ্য ডেইলি স্টার যে প্রধান শিরোনামটি করা হয়েছে, ব্লক রেটস অ্যান্ড ইউনিভার্সিটি রেসিডেন্টস। আরও একটি শিরোনাম আছে, ইট ওয়াজ এ প্লট অফ ক্রিপল দ্য ইকোনমি, সেজ PM হুইল ভিজিটিং ওন্ড ইট ইন নিটর। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যে প্রধান শিরোনামটি করা হয়েছে, ইম্পোর্টার্স ফেস আনজাস্ট ড্যামেজ কস্ট অ্যাট চট্টগ্রাম পোর্ট। দর্শক, এই ছিল আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতায়। ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার। তবে নানা সংকটে 2 বছরের প্রকল্পটি শেষ হয়নি 6 বছরেও। প্রকল্প সংশ্লিষ্টরা অবশ্য বলছেন আগামী ডিসেম্বরেই শেষ হবে নির্মাণ কাজ। শঙ্কর দাসের ক্যামেরায় বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্টে। মেঘনা নদী পাড়ে চলছে আধুনিক আশুগঞ্জ সাইলোর নির্মাণযজ্ঞ। 3,500 টন ধারণ ক্ষমতার 30টি বিনে চালের আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত চাল সংরক্ষণ করা যাবে। সে কারণে এটিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার বলা হচ্ছে। 2018 সালে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি করে খাদ্য অধিদপ্তর। নির্মাণ ব্যয় 540 কোটি টাকা। 2 বছরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা, তবে কাজ চলছে ধীরগতিতে। ফলে 4র্থ দফায় বাড়ানো মেয়াদেও প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বিলম্বের কারণ হিসেবে বলা হচ্ছে, করোনার কারণে প্রয়োজনীয় যন্ত্রাংশ যথাসময়ে আমদানি করা যায়নি, আসতে পারেননি বিদেশি পরামর্শকরাও। এরপর নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ধীরগতি নেমে আসে প্রকল্পের কাজে। তবে সকল জটিলতা মিটে যাওয়ায় আগামী ডিসেম্বরেই নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা। আমরা এখানে বর্তমানে ফুল ফ্লোতে কাজ চলতেছে আমাদের, ইনশাল্লাহ আমরা ডিসেম্বরে শেষ করে ফেলবো। মাঝখানে প্যান্ডেমিকের পরে আমাদের বিভিন্ন রকম বিলম্ব ছিল, সেগুলো আমরা ওভারকাম করে ফেলেছি। সময়টা ডিসেম্বর পর্যন্ত আছে, ডিসেম্বরের ভিতরে হয়ে যাবে আসলে। আগামী ডিসেম্বরে সাইলোটি চালু করার লক্ষ্যে দ্রুত নির্মাণ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপে রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। টেন্ডার আছে তখন থেকে তাদের কাছে 3টা ছিল, এটা আমাদের অনেক আগে।
তার মধ্যে তারা 2টা অলরেডি ডেলিভারি দিয়ে দিচ্ছে। এখন এটাই বাকি আছে, সর্বশক্তি দিয়ে এটা কমপ্লিট করবে, আর না হলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তাদের টাকা বন্ধ হয়ে যাবে, আমাদের টাকাও বন্ধ হয়ে যাবে। আশুগঞ্জ সাইলো চালু হলে পুষ্টিগুণ অটুট রেখে দীর্ঘ সময় চাল সংরক্ষণ করা যাবে। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে দেশের প্রাচীন শহর ময়মনসিংহে। সহিংসতায় মৃত্যু হয়েছে 5 জনের। দুর্বৃত্তদের নাশকতার ক্ষতি অন্তত 5.5 কোটি টাকা। ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্র পাড়ের ঐতিহ্যবাহী নগরী ময়মনসিংহের বাতাসে এখনো পোড়া গন্ধ। কোটা সংস্কার আন্দোলনের সুযোগে ঢুকে পড়া সন্ত্রাসীদের তাণ্ডবে ক্ষতবিক্ষত শিল্প ও সংস্কৃতির এই নগরী। আন্দোলনের সহিংসতায় প্রাণ হারিয়েছেন 5 জন। দুর্বৃত্তরা পুড়িয়ে দেয় পুলিশের 2টি পিকআপ ভ্যান, এসিল্যান্ডের গাড়ি, পুলিশ বক্স। ব্যাপক ভাঙচুর চালানো হয় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। স্বাধীন দেশে এমন সহিংস তাণ্ডবে হতবাক মানুষ। এমন বিচার করা চায় যাতে করে আর কোনোদিন কেউ এই সব সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত না হয়। কেবল বিভাগীয় শহরটিতেই নয়, একদল দুর্বৃত্ত আগুন দেয় গৌরীপুরের তাল্লু স্পিনিং মিলে। ভাঙচুর হয় ফুলপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে। পরবর্তী সময়ে নাশকতার 15টি মামলা করেছে পুলিশ। যারা দুষ্কৃতকারী, যারা এইগুলোর সাথে জড়িত ছিল, আমাদের অভিযান তাদের বিরুদ্ধে। আমরা কিন্তু সাধারণ ছাত্র বা সাধারণ নাগরিকের নিরাপত্তার জন্যই কিন্তু পুলিশের এই কার্যক্রমগুলো। ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে শহর ময়মনসিংহ। তবে সন্ত্রাসী তাণ্ডবের এই ক্ষত ভুলতে সময় লাগবে জেলাবাসীর। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। ভালো ফসল উৎপাদনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ। আবার জমিতে কীটনাশক বেশি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এক্ষেত্রে প্রাকৃতিক পদ্ধতির নামমাত্র খরচে জৈব বালাইনাশক ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদনের সফলতা পাচ্ছেন বগুড়ার কৃষকরা। মিরাজ রাসেলের তোলা ছবিতে আর জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বগুড়ার মাটিডালি এলাকার নারী কৃষক বিথি আক্তার জমিতে জৈব সার প্রয়োগ, আগাছা দমনে মালচিং পদ্ধতি ব্যবহারের পাশাপাশি পোকা দমনে প্রচলিত বালাইনাশক কম ব্যবহার করে দিচ্ছেন জৈব বালাইনাশক। এতে কমেছে কীটনাশকের খরচ। বাজারে এই সবজির চাহিদা ও দামও বেশি। 2 লিটার পানি দিয়ে আপনি 100 গ্রাম হচ্ছে মরিচের গুঁড়ো নিই, সেকে নেওয়ার পরে ওর ভিতরে আর 3 লিটার পানি দিয়ে আপনার হচ্ছে জমিতে দিই আর হুইল পাউডার দিই, মিশিয়ে নিয়ে স্প্রে করি। আরেকজন কৃষক মোহাম্মদ করিম এবার প্রচণ্ড তাপপ্রবাহের সময়ও ক্ষেতগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও তার চেষ্টা ছিল জৈব বালাইনাশক ব্যবহারের। পোকা সেরও উপকার, খালি লেপে ধরে থাকে, ঝাড়িয়েও উপকার হয়, তেমনি অনেক পোকা কমে যাচ্ছে, দমরা হয়। শুধু বিথি আক্তার কিংবা মোহাম্মদ করিম নন, রাসায়নিক সার ও কীটনাশক কম ব্যবহার করে নিরাপদ সবজি চাষে আগ্রহী হচ্ছেন বগুড়ার কৃষকরা। পোকা দমনে সহজ পদ্ধতি হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয় জমিতে কিভাবে পাততে হবে ফেরেমন ফাঁদ। বয়ামটা অবশ্যই উত্তর দক্ষিণে, এই ছিদ্রটা উত্তর দক্ষিণে আমাদের টাঙাতে হবে, কারণ বাতাসের প্রবাহ উত্তর দক্ষিণ থেকে প্রবাহিত হয়, আর এই সেন্টটা ওই কারণে বাতাসে বিস্তৃত হয়। এই সেন্টের কারণে পোকা আসে, যখন এখানে আসবে আর নিচে থাকবে হুইল পানি, হুইল আর পানিতে যদি আটা হয়, পোকা যখন ওই পানিতে পড়লেই ওই পোকাটা মারা যাবে। ভার্মি কম্পোস্ট এগুলো কৃষকদের মাঝে তারা কিভাবে উৎপাদন করা যায় তারা বুঝিয়ে দেখিয়ে সেভাবে তারা উৎপাদন করাচ্ছে, সেগুলো জমিতে ব্যবহার করতেছে, যার কারণে রাসায়নিক কীটনাশক এই সারগুলোর ব্যবহার কম লাগতেছে। পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় মাটিডালি এলাকার 4 শতাধিক চাষিকে জৈব সার তৈরি এবং জৈব বালাইনাশক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়েছে। আর 100 গ্রাম নিম পাতা আমরা ভালো করে সেচে নেব। সেচে নিয়ে আমরা প্রথমে 1 লিটার পানিতে সারা রাত ভিজে রাখবো। রাখার পর আমরা পরের দিনে ভালো করে একটু ছাঁকে নিয়ে সাথে আরও 4 লিটার পানি মিশাবো। মিশে আমরা 5 গ্রাম আপনার সাবান হুইল পাউডার মিশিয়ে আমরা জমিতে স্প্রে করব, তাতে আপনার অনেক ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়াজনিত রোগগুলো দূর হয়ে যায়। বালাইনাশক দিয়ে আমরা পোকা দমন করতে পারতেছি না, কিছু সময়ের জন্য ওই ক্ষেতটাতে তারা থাকে না,
আবার আসে, কিন্তু যখনই আপনি ফেরামন ফাঁদ বা 18 পাত দিচ্ছেন তখন ওই পোকাটা ইনফ্যাক্ট মারা যায়। তার মানে কি ওদের কমে যাচ্ছে ওরা আর কি। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, বগুড়া। জানাবো দেশের বাইরের খবর। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় 13 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 19 জন। নিহতদের সবার বয়স 10 থেকে 20 বছরের মধ্যে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, গোলান মালভূমির মাছদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে রকেট হামলা চালানো হয়, যেখানে ড্রুজ সম্প্রদায়ের ছেলেরা খেলছিল। হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। হিজবুল্লাহ অবশ্য এর আগে গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাবাহিনীর হেরমন ব্রিগেডের সামরিক সদর দপ্তরে হামলা সহ 4টি হামলার দায় স্বীকার করেছে। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর 4 জন সদস্য নিহত হওয়ার পর গোলান মালভূমিতে এই হামলা চালানো হলো। যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জানাবো ইস্পাহানি স্পোর্টস নিউজ। অলিম্পিক প্রসঙ্গ। সাঁতারে মেয়েদের 400 মিটার ফ্রি স্টাইল ও 4x100 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। ছেলেদের 4x100 মিটার ফ্রি স্টাইলে যুক্তরাষ্ট্র ও 400 মিটার ফ্রি স্টাইলে ইভেন্টের স্বর্ণ জিতেছে জার্মানি। প্যারিস অলিম্পিকের রেস অব দ্য সেঞ্চুরি খ্যাত মেয়েদের 400 মিটার ফ্রি স্টাইলের কেটি লেডিকি ও সামার ম্যাকিনটোসকে ছাপিয়ে 3 মিনিট 57.49 সেকেন্ড সময় নিয়ে সোনার পদক ধরে রাখলেন অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ান টিটমাস। মেয়েদের ব্যক্তিগত রিলেতেও সোনা জিতেছে অস্ট্রেলিয়া 3 মিনিট 28.92 সেকেন্ডে, যা নতুন অলিম্পিক রেকর্ড। এদিকে ছেলেদের রিলে পুলে নতুন ব্যক্তিগত অলিম্পিক রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। সময় নিয়েছে 3 মিনিট 9.28 সেকেন্ড। আর অলিম্পিকের সাঁতারে গত 36 বছরের মধ্যে প্রথম সোনা জয়ের স্বাদ পেল জার্মানি। ছেলেদের 400 মিটার ফ্রি স্টাইলে লুকাস মার্টেন্সের টাইমিং 3 মিনিট 41.78 সেকেন্ড। নিউজ আওয়ার শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এভাবে মায়ের বুক খালি হবে তা কখনো চায়নি, আহতদের দেখে প্রধানমন্ত্রী। সহিংসতার নির্দেশনা, ধানমন্ডিতে জামায়াতের গোপন আস্তানা থেকে বলছে সিটিটিসি। জানমালের ক্ষতির দায় কোটা সংস্কার আন্দোলনকারীদেরও, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছাগলকাণ্ড, মতিউরের বিদেশ সম্পদের খোঁজে দুদক, জব্দ শুরু হয়েছে দেশের সম্পদ। খুব সহজে কাটবে না তারল্য সংকট, বললেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। নতুন জটিলতায় এখনও চালু হয়নি আশুগঞ্জের দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগারটি। জৈব বালাইনাশক ব্যবহারে নিরাপদ সবজি উৎপাদন বাড়ছে বগুড়ায়। এবং প্যারিস অলিম্পিক সাঁতারে প্রথম দিন 4 ইভেন্টের দুটোতেই স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।